যে যেখান থেকে আমাদের এই আজকের আয়োজন দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজির রহমান। আজকে 14ই নভেম্বর, আর 14ই নভেম্বর মানে কিন্তু আপনারা জানেন বিশ্ব ডায়াবেটিস দিবস। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন তিনি আমাদের সবাই খুব পরিচিত এবং চিকিৎসা জগতে নিঃসন্দেহে একজন স্বনামধন্য চিকিৎসক। তিনি হচ্ছেন ডাক্তার শাহজাদা সেলিম। চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। স্যার, প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে বিষয়টি, সেটি হচ্ছে প্রতি বছর দেখতে পাচ্ছি যে দিনকে দিন আসলে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং এই যে বেড়ে যাওয়ার পেছনে আসলে কি কারণ বলে আপনি মনে করছেন? ঠিক, আপনি আসলে ঠিকই বলেছেন যে বাংলাদেশে তো বটেই, পৃথিবীর অনেক দেশেই কিন্তু ডায়াবেটিসের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তো এই শুরুতেই আমি একটি তথ্য বলি, পৃথিবীর সব দেশে কিন্তু একভাবে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ছে না। তো এই জন্য আমি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, যারা এই বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রবক্তা, পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটিকে তারাও একমত, এবং পৃথিবীর সকল দেশে একসাথে আমরা উদযাপন করছি। তো সেই দেশগুলোকে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন 3 ভাগে ভাগ করেছে। এক ভাগের দেশ যারা খুব ভালো অবস্থা আছে, ডায়াবেটিসের রোগীর সংখ্যা খুব একটা বাড়ছে না। আরেক গ্রুপে আছে কিছুটা বাড়ছে, আর বাংলাদেশের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে। এটা কিন্তু আমাদের জন্য খুব একটা খারাপ খবর আসলে। কিন্তু কেন বাড়ছে এটি আমাদের বুঝতে হবে। ডায়াবেটিস দিবসের তাৎপর্য কিন্তু সেখানেই, আসলে লোকজনকে সচেতন করার জন্যই করা হচ্ছে। বাংলাদেশের আমরা এখন যেভাবে জীবনযাপন করছি, জীবনযাপনও চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হয়ে কিছুটা উন্নতি হলেও যেটি হয়েছে সেটি কিন্তু ডায়াবেটিস হওয়ার জন্যই সহায়ক, মানে ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য বিপক্ষে চলে গেছে সেটি। যেমন আমরা যে পরিমাণ শর্করা জাতীয় খাবার খাই প্রতিদিন, পৃথিবীর কোনো দেশে কিন্তু এইভাবে এতটা শর্করা খায় না। আর রক্তের গ্লুকোজ বেড়ে গেলে তো ডায়াবেটিস হয়, গ্লুকোজ কিন্তু শর্করায় রক্তে গিয়ে গ্লুকোজ হয়ে যাচ্ছে। তাহলে এটি কিন্তু একটি বড় ঝুঁকি। আরেকটি হলো যে আমরা বাংলাদেশে যে প্রথাগত খাদ্যাভ্যাসে অভ্যস্ত, সেটি হলো যে প্রচুর খাবো আমরা, তারপরে রেস্ট নিচ্ছি। তা খেলাম তাহলে কিন্তু সেটি শরীরের থেকে রক্তে বেড়ে গেল। তো এটাকে যদি না করে শর্করা কমাতে পারি, যদি আমরা আমিষ জাতীয় খাওয়া শাকসবজিকে বাড়াতে পারি, তাহলে যেটি হবে যে রক্তের গ্লুকোজ অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং প্রচুর খেয়ে যদি আমি সরাসরি বিশ্রামে চলে যাই, সেটি না করে যদি আমি কাজ করতে পারি, তাহলে ওইটি ব্যবহার করার সুযোগ বাড়বে। একই সাথে দিন দিন কিছুটা আর্থিক উন্নতি হয়েছে গত বেশ কিছু বছরে, কিছুটা আমাদের যান্ত্রিক সুবিধা বেড়েছে। এসব কারণে কিন্তু আমরা দিন দিন শারীরিক শ্রম করার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছি। এটি আরেকটি। দ্বিতীয় হলো, এখন দিন দিন আমরা কিন্তু জেনেটিক ত্রুটি ধরতে পারছি। কিন্তু আরেকটি জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের যে পরিবেশ দূষণ, খাদ্যের ভেজাল, এগুলোও কিন্তু ডায়াবেটিস হওয়ার জন্য ঝুঁকি বাড়াচ্ছে। আর আমরা জীবনযাপনের সাথে এখন একটি চাপযুক্ত জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু এটিও কিন্তু ডায়াবেটিস হওয়ার জন্য সহায়ক। তাহলে সব মিলিয়ে বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন জীবনযাপনের অবস্থা, এটি কিন্তু খালি দিন দিন ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়তেই সাহায্য করছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে আসলে কোন বয়সের মানুষ এই রোগের ঝুঁকিতে থাকে? সাধারণত আমরা দেখতেছি যে ইদানিং আসলে ইয়াং জেনারেশনের মাঝেও এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এর পেছনে কি কারণ বলে আপনি মনে করেন? খুব ভালো, এটিও আমাদের জানাটা দরকার। আমরা আগে যেভাবে বলছিলাম, একই রকমভাবে আরেকটি মারাত্মক ঝুঁকির মধ্যে আমরা বাংলাদেশে বসবাস করছি। কারণ অনেকেই কিন্তু জানেন যে টাইপ 1 ডায়াবেটিস খুব অল্প বয়সে হয়, টাইপ 1 একটু বেশি বয়সে হয়। কিন্তু বাংলাদেশে দিন দিন দেখা যাচ্ছে টাইপ 1 রোগীর সংখ্যা খুবই কম, সব মিলে হয়তো 10-11 হাজার হবে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কিন্তু খুব অল্প বয়সে হচ্ছে, যেটা পৃথিবীর অন্যান্য খুব বেশি দেশে হয় না। বাংলাদেশ, ভারত এরকম কয়েকটা দেশে হচ্ছে। কারণ বেশিরভাগ দেশে 40 বছরের পরে টাইপ 2 ডায়াবেটিস রোগীর সংখ্যা পাওয়া যাচ্ছে, খুব দ্রুত হলে 35 বছরের কাছাকাছি সময়ে। কিন্তু বাংলাদেশে কিন্তু 7, 8, 9 বছর, 5-7 বছরও অনেক টাইপ 2 ডায়াবেটিসের রোগীর সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে এই যে কত কম বয়সে শুরু হবে, এটা কিন্তু আমরা বলতে পারছি না। যে কোনো বয়সেই যে কেউ আক্রান্ত বয়সের সঙ্গে এটার কোনো সম্পর্ক ছিল, কিন্তু এখন কিন্তু আর আমরা বলতে পারছি না আসলে। আচ্ছা, তো আসলে এবার যদি আমরা একটু লক্ষণের দিকে তাকাই, যে এই লক্ষণগুলো দেখা দিলে একজন মানুষের খুবই তাৎক্ষণিকভাবে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞর শরণাপন্ন হওয়া উচিত। কি কি লক্ষণ রয়েছে ডায়াবেটিসের? যে একদম ক্লাসিক্যাল লক্ষণ বলে যেগুলো, যে ঘন ঘন প্রস্রাব পাবে, প্রস্রাব করলে পানি পিপাসা পাবে, প্রচুর খাবে, ক্ষুধা লাগবে খাবে, কিন্তু তারপরেও ওজন কমবে, গায়ে বল কম পাবে, এবং ইনফেকশন হবে ঘন ঘন, অথবা আনইউজুয়াল ইনফেকশন হবে।
তো এগুলো ক্লাসিক্যাল লক্ষণ টাইপ 1 ডায়াবেটিসে সাধারণত হয়। টাইপ 1 যেহেতু বাংলাদেশে খুব কম, আমাদের টাইপ 2 ডায়াবেটিসের রোগী, এই ক্ষেত্রে আমাদের মনে রাখার দরকার যে টাইপ 2 ডায়াবেটিসের কিন্তু চট করে কোনো লক্ষণ দেখা যায় না। এরা সাধারণত অন্য রোগের কারণে ডাক্তারের কাছে যাওয়ার পরে রোগ ধরা পড়ে। তো এটি বলে আমি আসলে সবাই যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব, লক্ষণের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করে নিতে হবে, কারণ বাংলাদেশের সকল মানুষই তীব্র ঝুঁকি নিয়ে বসবাস করছে যে ডায়াবেটিস হতে পারে। সুতরাং আমাদেরকে সময় নষ্ট করাটা ঠিক হবে না। খুবই চমৎকার এই কথাটি, আসলে ব্যক্তিগতভাবে বলবো যে এটি আসলে খুব একদম পারফেক্ট একটি কথা বলেছেন এবং সময় উপযোগী একটি কথা সেই সঙ্গে। তো স্যার, নিরাময়যোগ্য আসলে কিনা এই ডায়াবেটিসটা কি পুরোপুরি নিরাময়যোগ্য কিনা, কিংবা আসলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিনা? ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস থেকে পরিত্রাণ পাবে এটি কিন্তু এখন পর্যন্ত স্বপ্ন। তো এখন পর্যন্ত আমরা যেভাবে চিকিৎসা করছি প্রধানত হলো ডায়াবেটিসের রোগী রক্তের লক্ষ্যমাত্রা ঠিক করে যে ওই লক্ষ্যমাত্রায় পৌঁছতে চাই। কিন্তু ডায়াবেটিসের শুধু ডায়াবেটিস নয়, কিন্তু এদের রক্তচাপের লক্ষ্যমাত্রা থাকে, কোলেস্টেরলের লক্ষ্যমাত্রা থাকে, দৈহিক ওজনের লক্ষ্যমাত্রা থাকে। কিন্তু চিকিৎসা ব্যবস্থা তো ব্যাপক উন্নতি হচ্ছে এবং সারা পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম প্রধান এরিয়া যেখানে গবেষণা হচ্ছে সেটা কিন্তু ডায়াবেটিস। তাহলে এখন আমরা গর্বের সাথেই বলি আমরা কিন্তু একটা পর্যায়ে পৌঁছতে পেরেছি যেটাকে ডায়াবেটিস রেমিশন বলছে। তাহলে কিছু সময়ের জন্য ডায়াবেটিস থেকে ওনার হয়তো ওষুধ ছাড়াও রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পারছি। এই কিছু সময়টা কারো 10 বছর হতে পারে, কারো 2 বছর হতে পারে, কারো 1 বছর হতে পারে। সেটি কিন্তু বাংলাদেশে আমার একটা টিম নিয়ে আমি নেতৃত্ব দিচ্ছি, সেই টিমের আমরা কিন্তু এটি করছি এবং ফলাফল খুব ভালো। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই কাজটি চলছে। কিন্তু যদি সরাসরি প্রশ্ন করেন যে ডায়াবেটিস একবার ডায়াবেটিস হলে তারপর ডায়াবেটিস ভালো হয়ে যাবে এরকম কিনা, এখন পর্যন্ত সেটি কিন্তু বলার সময় আসে নাই। কিন্তু আমরা আবারও বলছি যে এই স্বপ্ন নিয়ে আমরা গবেষণা করছি, কাজ করছি। এবং একটি তথ্য বলি যে যার জন্মদিনকে কেন্দ্র করে ডায়াবেটিস দিবসটি পালিত হয় 14 নভেম্বর, তার বাড়িতে, এটি লন্ডন একটি ছোট শহর, এটা কিন্তু কানাডাতে, সেখানে একটি ফ্লেম অফ হোপ প্রজ্বলিত আছে যে যেদিন ডায়াবেটিসের নিরাময় আবিষ্কার হবে সেদিন কিন্তু এটি নিভিয়ে দেওয়া হবে। সুতরাং আমরা সেই টার্গেট নিয়ে কিন্তু আগাচ্ছি। স্যার, আমরা আমাদের আজকের আয়োজনের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং কিছুক্ষণ আগে অনুষ্ঠানের শুরুতে যে কথাটি বলছিলাম যে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস। তো আজ এই বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দর্শকদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ যদি থাকে? আমি এতক্ষণের আলোচনাতে যদি আমি সারাংশ করে বলি, আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ তীব্র ঝুঁকি নিয়ে আছি যাতে ডায়াবেটিস হতে পারে। আর আমাদের মধ্যে কাউকে যদি অপেক্ষা করি যে কখন টেস্ট করব, লক্ষণ দেখা দিবে তখন টেস্ট করবে, এরকম ভাবার দরকার নেই। তাহলে আমি কি নিয়মিতভাবে পরীক্ষা করে আগাতে পারি না? অবশ্যই পারি, নাম্বার 1। নাম্বার 2 হলো ডায়াবেটিস যদি হয়ে থাকে তাহলে যেমন জীবনযাপন ব্যবস্থাপনা যেতে হবে, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তাদের একই জীবনযাপন ব্যবস্থাপনা থাকতে হবে। সুতরাং যারা ডায়াবেটিস নেই উনি যদি ভাবেন যে আমার এগুলো করা দরকার নাই, অবশ্যই দরকার আছে। তাহলে আমরা সুস্থ জীবনযাপন, নিয়মিত খাদ্যাভ্যাস, শারীরিক শ্রম এবং চাপমুক্ত জীবনযাপন করি, তাহলে তাদের ডায়াবেটিস নেই, ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে। তাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রণ করে দীর্ঘস্থায়ী জটিলতা কমাবার একটা রাস্তা তৈরি হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।